শান্ত হ ভাই। আন্টি তো অনেক আগেই ক্ষমা করে দিয়েছে। সন্তানরা কত ভুল করে, কিন্তু মা বাবা কি সেই ভুল ধরে বসে থাকলে বল? মা বাবা কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে না। তুই এখন আন্টির জন্য দোয়া কর, উপরওয়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। দেখ ভাই, ভোটের ফলাফল শোনার পরেই এখানে চলে এসেছি। কথা বলবি না তার সাথে? আহা প্রান্ত, কি করছো? ওর সিচুয়েশনটা বোঝো। কাঁদুক, কাঁদতে দাও। কান্না করলে মন হালকা হয়। তুরাক, তুরাবকে বলবি না। আমি বলতে পারবো না। তুই একটু ওরে আনার ব্যবস্থা কর না। কালাম মোল্লা জিজ্ঞেস করেন, আচ্ছা, তখন হসপিটাল থেকে বের হওয়ার পর কি হয়েছিল বলতো? ফোন দিয়ে পেলাম না যে। ফ্ল্যাশব্যাক। দুপুরে হসপিটাল থেকে রেগে বেরিয়ে গেলেও বাহিরে এসে মাথায় কাজ করলো যে না, এই মুহূর্তে নিজেকে শান্ত করা জরুরি। নিজেকে শান্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন। ভাই অসুস্থ, এখন যদি সেও ঝামেলা করে তাহলে এদিক দেখবে কে? তাই চলে এলো কেন্দ্রে। সারাদিন এ কেন্দ্র থেকে ও কেন্দ্রসা দৌড়দৌড়ি করে 5টার দিকে ফ্রি হলো। এরপর ভোট গণনার পালা। তুরাগ ভেবেছিল এখন একটু বসে নিবে। সেই মুহূর্তেই পকেটে থাকা ফোনটা বাজকায় শব্দে বেজে ওঠে। এই মুহূর্তে ফোন আসায় বিরক্ত হলেও ফোন বের করে ফোন রিসিভ করলো। অপর পাশ থেকে জানালো যে হসপিটাল থেকে ফোন করেছে। হসপিটাল থেকে ফোন শুনেই বসা থেকে উঠে দাঁড়ায় তুরাগ। মিথিলা হসপিটালে, তাই মনে করছিল মিথিলার কিছু হয়েছে। কিন্তু হসপিটাল থেকে জানালো তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। সবার অবস্থা গুরুতর। সেই মুহূর্তে সেই অবস্থায় ছুটে বেরিয়ে আসে তুরাগ। প্রান্ত সাথে আসতে যাচ্ছিল, কিন্তু তুরাগ না করে দেয়। এখানে থাকতে বলে। দিক বিদিক শূন্য হয়ে ছুটে এসেছিল হসপিটালে। এখানে আসতে আসতে হসপিটালের সামনে বসেই শুনতে পাই একটা গাড়ি অ্যাক্সিডেন্টও নাকি 3জনই স্পট ডেড। 2জন এখনো আছে, তবে গুরুতর আহত। সব মানুষজন ঠেলে ঠেলে দৌড়ে হসপিটালের ভেতরে আসে তুরাগ। সামনেই বাবাকে বসে থাকতে দেখে। গিয়ে জানতে চায় কি হয়েছে। জবাব দেয় না তিনি। এক ধ্যানে স্ট্রেচারে সাদা কাপড় দিয়ে ঢাকা লাশের দিকে তাকিয়ে আছেন তিনি। তার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তুরাগ। ধীর গতিতে পা ফেলে সেখানে যায় তুরাগ। কাপা কাপা হাতে মুখের উপর থেকে কাপড় সরিয়ে যখন মায়ের মুখখানা দেখে, তখনই মা বলে জোরে একটা চিৎকার দেয়। এরকম একটা সিচুয়েশনে পাগল প্রায় অবস্থা তুরাগের। তুরাগ এই মুহূর্তে একদম দুর্বল হয়ে গেছে। একদিকে মায়ের চলে যাওয়া, ভালোবাসার মানুষটা কমাই, মোহনা মেয়েটাকেও ছোট বোনের মতো ভালোবাসতো। তার নিথর দেহটাও হসপিটালের করিডোরে পড়ে আছে। কি করবে না করবে কিছুই বুঝতে পারতেছে না। প্রান্তরা সহ বাকি সবাই মিলে হসপিটালের ফর্মালিটি গুলো সম্পন্ন করে নিয়ে আসে ওদের। মিথিলা আর মিথিলার মা হসপিটালে রইল। মোহনার ভাগ্যটা কত অদ্ভুত, তাই না? এতদিন যাবৎ নিজের বড় বোনের সেবা করে গেল। কোথায় বড় বোনকে নিয়ে সবসময় চিন্তা করত, কি হবে না হবে তা নিয়ে। আজ সব চিন্তাকে অবসর দিয়ে নিজেই চিরবিদায় নিল। সেই সময়টাতে তার কোনো আপনজন তাকে এক নজর দেখার সুযোগ পেল না। এরকম ভয়ঙ্কর ভাগ্য কারো না হোক। নূরনাহার চলে যাওয়ার আজ 5 দিন গত হয়েছে। তুরাগদের সমস্ত পরিবার যেন এখনো নিশ্চুপ হয়ে আছে। তুরফা এসেছিল পরদিন সকালে, কিন্তু মেয়েটা ইন্ট্রোভার্ট স্বভাবের। নিজের অনুভূতিগুলো যে কারো সামনে প্রকাশ করে না। সেও তার বাবার মতো বাখারা হয়ে চুপচাপ হয়ে আছে। ভেতরে ভেতরে ঘুমড়ে মরছে, কিন্তু বাহিরে প্রকাশ করছে না। তহমিনাকে জড়িয়ে ধরে বলে, আমার মা তো আমাকে একবারও বললো না মামিমা, তাহলে তো জীবনেও মাকে ছেড়ে যেতাম না। আমাকে না বলে গেল কেন মা? আমি কাকে মা বলে ডাকবো মামিমা? মায়ের দাফন শেষ হওয়ার পর আবার হসপিটালে এসেছিল তুরাগ। পাগল পাগল অবস্থা হয়ে গেছে। এখন আর বাসায় ফেরে না। খাওয়া দাওয়া ঠিকঠাক করে না। কেউ বাসায় নিতে চাইলেও বলে, আমি বাসায় কার কাছে যাব? কি করব গিয়ে? আমি মা বলে কাকে ডাকবো? যাব না আমি ও বাসায়, কোনোদিনও যাব না। কেউ জোর করেও নিতে পারে না। সবাই এসে দেখে যায়। তহমিনা এসে খাবার খাওয়াই যায়। তরুর দাদি থেমে থেমে মেয়ের জন্য কান্না করেই যাচ্ছেন। একজন মায়ের সামনে তার সন্তানের চলে যাওয়া দেখাটা কতটা কষ্টের তা কেবল একজন মাই জানে, যে তার সন্তান হারিয়েছে। সেই সংসার নুরনাহার সামলাতো, আজ তা তহমিনা দেখতেছে। কিন্তু কতদিন?
তাকেও তো ফিরে যেতে হবে। এসব ফেলে কিভাবে যাবে সে? মিথিলার মা এখনো হসপিটালে ভর্তি, তাকে এখনো মোহনার কথা বলা হয়নি। তিনি নিজেই তো অসুস্থ, তার উপর তার দুই মেয়ের আজ এমন দশা। এত শখ তিনি নিতে পারবেন না, তাকে কিভাবে বলবে এটাই ভেবে পাচ্ছে না কেউ। বসার ঘরে থমথমে মুখে বসে আছে তায়েব সাইয়্যিদ, তার পাশেই বসে আছে তুরফা, অপর পাশের সোফায় বসে আছে নুরুল ইসলাম আর তহমিনা। তহমিনার পেছন ঘেঁষে মায়ের গলা জড়িয়ে দাঁড়িয়ে আছে তরু। তায়েব সাহেবের ঠিক অপোজিট সাইডের সোফায় মুখোমুখি বসে আছে তুরাগ। তুরাগ একধ্যানে বাবার দিকে তাকিয়ে আছে, উদ্দেশ্য বাবা কি বলে তা শোনা। তুরাগের পাশেই গুটিসুটি মেরে বসে আছে তারামন বিবি। নাতি আসছে, পর থেকে নাতির পাশ ঘেঁষে বসে আছেন তিনি। নূরনাহার চলে যাওয়ার পর থেমে থেমে কান্না করেন এই বয়স্কা নারী। তার মেয়ে যে ছেলে মেয়ে দুটো রেখে গেছে, তাদের দেখার ইচ্ছে বারবার পোষণ করেও তুরাগকে পাননি তিনি। তাই আসার পর থেকে নাতনিকে পাশে বসিয়ে রেখেছে। এই মুহূর্তে সবাই তায়েব সাইয়্যিদের মুখ পানে তাকিয়ে আছে। তিনি গম্ভীর থমথমে মুখে মেয়ের দিকে তাকিয়ে আছে। কেউ কিছু বলছে না দেখে নুরুল ইসলামী কথা তুলল। ভাইজান, সবাই এসেছে এখানে। আপনি কি কিছু বলতে চান? শালাবাবু, তুমি তোমার ভাগিনাকে জিজ্ঞেস করো, সে কি আমার কথা শুনবে নাকি এখনো তার মর্জি মতো চলবে। তাইয়েব সাইয়্যিদের কথায় চোখ ছোট ছোট করে ফেলে তুরাগ। ওর বাবা এখন কথা বলার জন্য মামুকে মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। কেন সরাসরি কথা বলা যায় না নাকি? মামু, তোমার দুলাভাইকে জিজ্ঞেস করো সে কি বলতে চায়। সে আমার বাবা, আমি অবশ্যই তার কথা শুনবো। শালাবাবু, তোমার ভাগিনাকে বলো এখন তার মা নেই, এখন এই সংসারে হাল ধরার জন্য তো কাউকে লাগবে। মামু, তোমার দুলাভাইকে আবার বিয়ে করতে চায় নাকি? অসভ্য ছেলে, মুখে লাগাম দাও, আমি তোমার বাবা হই। তাহলে সংসারের হাল কে ধরবে? তোমাকে বড় করেছি কে এই দিন দেখার জন্য? আমি আমার বন্ধুর মেয়েকে তোমার জন্য পছন্দ করে রেখেছিলাম। তোমার মামা মামি নানু সবাই থাকতেই আমি চাই তুমি তোমার সিদ্ধান্ত আমাকে জানাবে। বেশি কথা আমার পছন্দ নয়। এখন তুমি হ্যাঁও বলতে পারো বা নাও বলতে পারো, আমার কোনো আপত্তি নেই। তবে তুমি যদি না বলো তাহলে আজকের পর থেকে তুমি ভুলে যাবে আমি তোমার বাবা। রাগে মাথার রগগুলো ফুলে গেছে। হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণের এক প্রচেষ্টা চালাচ্ছে তুরাগ। কয়েকদিন আগে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। এই মুহূর্তে বাসার মধ্যে অশান্তি করাটা কতটা বেমানান সেটা মাথায় রেখেই রাগকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। কিছু সময় চুপ থেকে বাবার সামনে মুখ খুলল তুরাগ। বাবা, তুমি জানো আমি মিথিলাকে ভালোবাসি। তারপরেও তুমি কিভাবে আমার বিয়ে নিয়ে ভাবতে পারো? বিয়ে যদি করতেই হয় তাহলে মিথিলাকেই করব, নয়তো কখনোই বিয়ে করব না আমি। এটাই তোমার ফাইনাল সিদ্ধান্ত? হুম। তুমি বলতে চাচ্ছ তোমার জীবনের সব সিদ্ধান্ত তুমি নেবে? আমার জীবনে কি আমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই? অবশ্যই আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে গুরুজনদের কথাও শুনতে হয়। এখন তুমি যদি চাও তুমি তোমার বাবার উপরে কথা বলবে, সেটা তোমার নিজস্ব ব্যাপার। তুমি যদি এরকমটাই করো তাহলে আজকের পর এই বাসার দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। তোমার খামখেয়ালিপনা অনেক সহ্য করেছি, সব তোমার জন্য হয়েছে। তোমার মায়ের চলে যাওয়ার পিছনে তুমি দায়ী। বাবা, ডাকবে না বাবা বলে। এভাবে ছেলে মানুষই করছো কেন? আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। এখন তুমি যদি চাও তোমার লাইফে মিথিলা ছাড়া আর কাউকে দরকার নেই, দরজা খোলা আছে, বেরিয়ে যাও। তুরাগের মনে হচ্ছে ওর বাবা এখন বেশি বেশি করছে। রাগে মাথা ছিঁড়ে যাচ্ছে। এখানে সব ভেঙে গুড়িয়ে দিতে পারলে হয়তো শান্তি লাগতো। মন চাচ্ছে সত্যি সত্যি এখান থেকে উঠে চলে যেতে। কিন্তু এই মুহূর্তে এই স্থান ছেড়ে উঠে যাওয়া মানে বাবাকে কষ্ট দেওয়া। এরকম একটা মুহূর্তে বাবাও যে ভালো নেই সেটাও বুঝতে পারছে। কিন্তু মিথিলার এই বিপদের মুহূর্তে মিথিলার হাত ছেড়ে দেওয়াটা কি মিথিলাকে ঠকানো হবে না? কি করবে না করবে ভেবে পাচ্ছে না তুরাগ। এখন তুরফার ওপর ভীষণ রাগ হচ্ছে তুরাগের। তুরফা যদি আজ হাসপাতালে না যেত আর ওভাবে না বলতো তাহলে কি তুরাগ এখন বাসায় আসতো? এই মুহূর্তে সিদ্ধান্তহীনতায় ভুগছেন তুরাগ।
তুরাগ, কথা তো অনেক হলো, সবই শুনলাম। তবে আমার মনে হচ্ছে তুমি তোমার বাবার কথা অবশ্যই রাখবে। এরপরে আর কোনো কথা তুমি বলবে না। তোমার মা আজ বেঁচে নেই, তোমার গার্ডিয়ান বলতে তোমার বাবা। তোমার তাকে কষ্ট দেওয়া উচিত হবে না। নুরুল ইসলামের কথা শুনে অসহায় চাহনিতে মামার দিকে তাকাই তুরাগ। এভাবে সবাই এখন ওর বিরুদ্ধাচরণ করছে। কেউ অন্তত বলতে পারতো যে ওর যাকে ভালো লাগে তাকেই বিয়ে করুক। মনে মনে খুব করে চাইলো মামুর কথার বিরুদ্ধে কিছু বলবে, মনে সাজিয়েও দিল কিছু কথা। যখনই বলার জন্য হা করলো তখনই হাত উপরে তুলে না ইঙ্গিত করলো নুরুল ইসলাম। দমে গেল তুরাগ। তোমার আর কোনো কথা শুনতে চায় না তুরাগ। ছোট থেকেই তুমি তোমার ইচ্ছে মতো চলেছ। আপার স্বপ্ন ছিল তার ছেলে পড়ালেখা করে ভালো কিছু করুক। তুমি তা না করে বেছে নিয়েছো গিটার, মেতে উঠেছো গানের সাথে। নিজের এত সুন্দর ক্যারিয়ার গড়ার পর সেটা ছেড়ে আবার যোগ দিয়েছো রাজনীতিতে। তখনও পরিবারের কেউ চায়নি তুমি এটা করো, তবুও তুমি করেছো, সবার বিরুদ্ধে গিয়ে। আর যখন আপা নেই, কাউকে তো এই সংসারের হাল ধরতে হবে। সেখানে তুমি পছন্দ করছো এমন একজন মেয়েকে যাকে নিয়ে নিজের জীবনের কোনো নিশ্চয়তা নেই। ধরে নিলাম সে সুস্থ হবে, তার দায়িত্ব নেওয়ার জন্যই তো অন্য কাউকে দরকার। সে কিভাবে সংসার সামলাবে? নুরুল ইসলামের কথার জবাবে জবাব দেয় না তুরাগ। এই মামা নামক জীবনটাই যতই বন্ধুর মতো ভাবতে চাক, এর রূপ মাঝে মাঝে ভীত করে তুরাগকে। এই ভয়ের আরো একটা কারণ রয়েছে, সেটা খুব ছোটবেলাকার। ছোটবেলায় মায়ের সাথে নানু বাড়িতে বেড়াতে গিয়েছিল তুরাগ। সেখানে আশেপাশে বাচ্চাদের সাথে খেলতে গিয়ে বাঁধিয়েছিলেন তুমুল ঝগড়া। ঝগড়ার এক পর্যায়ে ঘুষি মেরে নাক ফাটিয়েছিল এক ছেলের। সেই ছেলের বাবা নুরুল ইসলামকে বিচার দিয়েছিল। কেউ অন্যায়ের বিচার দিলে রাগ মাথায় চড়ে বসতো নুরুল ইসলামের। সেদিনও রাগ হয়েছিল ভাগিনার ওপর। বাসায় এসে পিটিয়েছিলেন তুরাগকে। শুধু মেরেই ক্ষান্ত হননি, দড়ি দিয়ে 2 ঘন্টা কড়া রোদের মাঝে বেঁধে রেখেছিলেন। নূরনাহার ছাড়াতে গেলে তাকেও কঠোর স্বরে বারণ করে দেন। নূরনাহার আর পা বাড়ায় না। সেদিন এর পর থেকেই মামা শব্দটা জমের মতো মনে হয় তুরাগের। যদিও তুরাগ বড় হওয়ার পর যথেষ্ট ফ্রি হওয়ার চেষ্টা করেছে নুরুল ইসলাম, কিন্তু ছোটবেলা থেকে মনের মধ্যে পুষে রাখা ভয়টা তুরাগের রয়ে গেছে। আজকেও মামার দেখানো যুক্তির বিরুদ্ধে আর কথা বলতে পারলো না। ড্যাব ড্যাব করে অসহায় নজরে তাকিয়ে রইল। ছেলের এরকম অবস্থা দেখে মনে মনে পুলকিত হলেন তায়েব সাইদ। এই ঘাড়তেড়া ছেলেকে তিনি জব্দ করতে পারবেন না একা একা। এজন্যই নুরুল ইসলাম থাকতে থাকতে কথা তুললেন। সবার কথার মাঝে বাদ সাধলেন তো হবে না। তিনি তার স্বামীর উদ্দেশ্যে বললেন, কি শুরু করলে তোমরা? কয়টা দিন আগে এত বড় দুর্ঘটনার পরে এখন বিয়ে শাদীর বিষয়টা বড্ড বেমানান নয় কি? নুরুল ইসলামকে জবাব দিতে না দিয়ে তায়েব সৈয়দই বললেন, দেখো, তহমিনা এই পৃথিবীতে কেউ চিরদিনের জন্য থাকতে আসে না, নুড়িয়ে চলে গেছে। সবার হৃদয় অবশ্যই ভারাক্রান্ত, কিন্তু এই মুহূর্তে এই কথা বলার কারণ শালাবাবুর ছুটি শেষ হবে আর কবে আসতে পারবে কে জানে। আমার ছেলেটাকে তো এভাবে ফেলে রাখতে পারি না। আমি চাই যা কথা হবার সবার সামনে হোক। বিয়েটা তো আর এখনই করতে বলছি না, আর যদি হয়েও বাহিরের কোনো লোক থাকবে না, আমরা পরিবারের লোকেরা মিলে আকারটা করে রাখবো। বাবার এমন কথাবার্তা শুনে অবাক হয় তুরাগ। ও একবারও বলেছে যে ও অন্য কাউকে বিয়ে করবে? ওর বাবা আকদ অবধি চিন্তা ভাবনা করে রাখছেন। এতক্ষণ চুপচাপ সবার কাজকর্ম দেখছিলেন বৃদ্ধা তারামন বিবি। এবার তিনি গলা খাকড়ি দিয়ে নিজের গলা পরিষ্কার করে দিলেন। তার গলা খাকড়ির শব্দে সবার নজর গিয়ে পড়ল তার উপর। তিনি তখনও পান চিবিয়ে যাচ্ছেন। সবাইকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো। সবাই আমার দিকে কি চাও? তরু বলল, উফ দাদি, তুমি যখন কিছু বলবেই না তাহলে সবার মনোযোগ আকর্ষণের বৃথা চেষ্টা করলা কেন? বলবো না কে বলেছে? এত আস্তে না বলে একটু জলদি বলো তো দাদি। আরে এত লাফাজ কেন ছেড়ি? বৃদ্ধার কথা শুনে সেখানে থাকা ছোট বড় সবাই মূলত হোঁচট খায়। কথা হচ্ছে তুরাগকে নিয়ে। এখানে তরু কোথা থেকে আসলো? নুরুল ইসলাম জিজ্ঞেস করলো। মা, তুমি কি বলছো এসব?
আমি ঠিকই বলছি, আমার তুরাগ নানু ভাইয়ের সাথে অন্য কোনো মেয়ের বিয়ে হইব না। আমি চাই তুরাগ তরুকেই বিয়ে করুক। কথাটুকু কর্ণকুমারে প্রবেশ করা মাত্রই আটকে ওঠেন তহমিনা। কি বলছেন এসব তার শাশুড়ি? এরকম একটা দায়িত্ব জ্ঞানহীন ছেলের সাথে তরুর বিয়ে কিভাবে দিতে চান তিনি? এদিকে তুরাগও চোখ বড় বড় করে নারুর দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে তুরাগের নিজের সব থেকে বেশি অসহায় লাগছে। তার চাওয়া পাওয়াটা গুরুত্ব কেউ দিচ্ছে না, বরং কলের পুতুলের মতো সবাই ওকে নাচাচ্ছে। তুরাগের ভাবনার মধ্যেই মুখ খোলেন তহমিনা। আম্মা, আপনি যা বলতেছেন তা কখনো সম্ভব না। এ বিয়ে হতে পারে না, এরকম ছেলের সাথে তো নয়। তহমিনার কথায় সবাই তাকায় তার দিকে। এরকম ছেলে বলতে কি বুঝিয়েছেন তহমিনা? বয়স্ক মানুষকে সম্মান দিতে আজও শিখলে না বৌমা? বাচ্চা নাতিপুতিদের আর কি বলবো, তুমি বড় মানুষ হইয়াই সম্মান দাও না। এখানে অসম্মানের কি করলাম আম্মা? আমার মুখে মুখে তর্ক করাটা কি আমাকে অপমান করা নয়? আমি আপনার মুখে মুখে তর্ক করতাম না, কিন্তু একজন মা হিসেবে আমি কিভাবে আমার সন্তানকে এরকম অন্ধকারে ভবিষ্যতের দিকে ঠেলে দিব? তুরাগ খারাপ ছেলে না বৌমা, ও ভালোবাসার মানে জানে। তার বর্তমান অবস্থা তুমি দেখবার পারতাছ না। একজন মানুষকে কতটা ভালোবাসলে এরকম অবস্থায়ও আগলাইয়া রাহন যায় তুমিই বলো? তরুর সাথে বিয়া হইলে তুরাগ তরুকে খারাপ রাখবো না, এই আমি বইলা দিলুম। ও মিথিলাকে ভুলে কিভাবে তরুকে মানবে সে ধারণা আছে আপনার আম্মা? এরকম একটা ছেলের সাথে আমি কিভাবে মেয়েকে বিয়ে দিব? ও কখনোই আমার মেয়েকে ভালো রাখতে পারবে না। তো কি করবা তুমি? কোথায় বিয়া দিবা তোমার মাইয়ারে? গ্রামে নিয়া বিয়া দিবা? কে করব তোমার বিয়া ভাঙা মাইয়ারে বিয়া? গ্রামের হকগোল মানুষ জানে তোমার মাইয়ার যে বিয়া ভাঙছিল। ভালো পোলা পাইবা তুমি কই জায়গায়? আম্মা, সত্য কথা গায়ে লাগবো, এইটাই স্বাভাবিক। আম্মা, আপনি এখনো সে আগের যুগে পড়ে আছেন। একটা মেয়ের বিয়ে ভেঙেছে মানেই যে তার জীবনের সবটা শেষ হয়ে গেছে, এরকমটা ভাবার কোনো দরকার নেই। তরুর জন্য অবশ্যই ভালো ছেলে পাবো আমি। এতক্ষণ দাদি আর মায়ের কথা কাটাকাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তরু। এখন মনে হচ্ছে এরা অতিরিক্ত করতেছে, তাই মায়ের উদ্দেশ্যে বলল, আম্মু, তুমি একটু বেশি বেশি চিন্তা করছো না? আমি যদি বলি আমি দাদির কথাই রাজি, তাহলে? তরু, মুখে লাগাম দিতে শেখো। এখানে বয়স্করা রয়েছে, তুমি কিভাবে তাদের সামনে নিজের বিয়ের কথা নিজেই বলতে পারো? এখানে আর একটা কথাও বলবে না তুমি। যাও এখান থেকে। আমার লাইফ নিয়ে টানাটানি করছো আর আমাকেই কথা বলতে নিষেধ করছো। তরু এরপর দাদির দিকে তাকিয়ে বলল, বিয়েটা কি তোমার কাছে ছেলে খেলা মনে হয় দাদি? তুমি যে আমাদের মতামত না নিয়েই বলে দিলে তোমার নাতনির সাথে আমার বিয়ে দেবে, তুমি একবারও আমাদের কাছে জানতে চেয়েছো আমরা রাজি কিনা? তরুর কথা শুনে জিভে কামড় দিলেন বৃদ্ধা। তরুকে হাতের ইশারায় কাছে ডাকলেন। তরু কাছে আসলে তার বাম পাশে তরুকে বসার জন্য ইশারা করলেন। তার ডান পাশে তুরাগ নিশ্চুপ হয়ে মাথা নিচু করে আছে। বৃদ্ধা তার দুই হাতে দুই নাতি নাতনির হাত ধরলেন। তার হাত ধরায় মাথা উঁচু করে তাকালো তুরাগ। তরু তুরাগের দিকে তাকানো ছিল। চোখাচোখি হলো দুজনের। চোখে চোখ পড়তেই মাথা নামিয়ে নিল তরু। এই চোখে তাকিয়ে থাকার মতো সাহস এই মুহূর্তে হয়ে উঠছে না। তুরাগের চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করেছে। পারলে চোখ দিয়েই তরুকে ভস্ম করে দেয়। জোরে একটা নিঃশ্বাস ছাড়লেন বৃদ্ধা। এরপর তরুর দিকে তাকিয়ে বলা শুরু করলেন, জন্ম মৃত্যু বিয়া এগুলো আল্লাহর হাতে থাহে। তিনি যার লগে যার জুড়ি মিলাইয়া তার লগেই বিয়া হইবে। এখন যদি তগ দুইজনের জুড়ি আল্লাহ মিলাইয়া রাহে, তোরা শত চাইলেও তা থেকে পালাতে পারবি না। তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, বুঝলি? দাদি, তোমারে কে বললো যে আমাদের জুড়ি আল্লাহ মিলাইয়া রাখছে? ওরে পাগলি, এত কথা কওনের তো কিছু নাই। আমি চাইতাছি তোগো বিয়াডা হোক। একবার পবিত্র কালামের বন্ধনে আবদ্ধ হইলে দেখবি ভালোবাসা আপনা আপনি তৈরি হয়ে থাকবে। কিন্তু দাদি, মিথিলা আপু? ব্যাস, ওই মাইয়া লইয়া আর একখানা কথাও কবি না। সব শেষ হইছে ওই মাইয়ার লইগে। এখন বাকি আছে তুরাগ নানু ভাইয়ের জীবনটা।
এইটাও কি ওই মুখ পুরি নষ্ট করতে দিবে নাকি? কথাগুলো বেশ গায়ে লাগলো তুরাগের। এতক্ষণ এখানে বসে মাথা নিচু করে সব সহ্য করলেও মিথিলাকে বাজে কথা বলায় ভীষণ রাগ হলো। জোর করে হাত ছাড়িয়ে নিল নানুর হাত থেকে। সেখান থেকে উঠে হনহন করে চলে গেল উপরে। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল সবাই। নুরুল ইসলাম আর তায়েফ সাইয়্যিদি এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করছিলেন। তুরাগ চলে যাওয়ার পর মুখ খুললেন তায়েফ। এগিয়ে বসলেন নুরুল ইসলামের দিকে। সোফার হাতলে রাখা নুরুল ইসলামের হাতের উপর হাত রাখলেন তিনি। নুরুল ইসলাম হয়তো এতক্ষণে অনুমান করে ফেলেছেন কি বলতে চাচ্ছেন তিনি। তবুও টু শব্দ না করে ধৈর্য ধরলেন বড় বোনের জামাইয়ের কথা শোনার জন্য। তার কথা না শুনে আগ বাড়িয়ে কিছু বলতে গেলে সেটা নিতান্তই বেয়াদবি হয়ে যাবে। শালাবাবু, তুমি তো এখানে উপস্থিত ছিলে, সবটাই তো দেখলে। আমি তুরাগকে বন্ধুর মেয়ের কথা বলেছিলাম, কিন্তু আমার কোনো বন্ধুর মেয়েকেই আমি পছন্দ করে রাখিনি। তবে আম্মা বলার পর এতক্ষণ ভাবলাম বিষয়টা। তরু মামুনি তো যথেষ্ট ভালো একটা মেয়ে। আমি যদি তোমার মেয়েটাকে আমার ঘরের মেয়ে করে রাখতে চাই, তোমার কি আপত্তি আছে তাতে? সাথে সাথেই কোনো জবাব দিতে পারলেন না নুরুল ইসলাম। তবে তিনি না বলেন না, কারণ তার মা, বড় বোন, জামাই কথাগুলো তুলেছে। যারা কথাগুলো তুলেছে তাদের যথেষ্ট সম্মান করেন নুরুল ইসলাম। তাই সাথে সাথে না করে দিয়ে জানালেন, মেয়ে তো আমার একার নয় ভাইজান, এখানে তহমিনের অবদান সবচেয়ে বেশি। আগে আমি তহমিনের সাথে কথা বলি। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। দেখ নূর, আমি তোর মা হয়ে একটা কথা বলছি, এখন কি তুই কথাখানা রাখবি না? নুরুল ইসলাম পড়েছেন জাতা কলে। মা, মেয়ে, বউ কার পক্ষ নিয়ে বলবেন, কে কষ্ট পাবে। তাই কথা না বলে উঠে চলে গেলেন সেখান থেকে। তায়েব সাহেবও উঠলেন। তহমিনা আর তরুর দাদু একজন অপরজনের দিকে মুখ ঘুরিয়ে বসে রইলেন। তুরফা তরুর হাত ধরে উঠিয়ে নিয়ে গেল সেখান থেকে। তরুকে নিয়ে হাঁটা ধরল ছাদের দিকে। এতক্ষণ এখানে বসে দম বন্ধ হয়ে যাচ্ছিল যেন। ছাদে গিয়ে একটু মুক্ত হাওয়া উপভোগ করার লক্ষ্য। ছাদের দরজার ওপর পাশ থেকেই শুনতে পেল কিছু একটা জোরে পড়ে যাওয়ার শব্দ। তরুর হাত ছেড়ে দৌড় লাগালো তুরফা। ভাগ্য যখন সাথে না থাকে তখন যা হয় আর কি। পায়ে থাকা স্লিপারটা যায় ছিঁড়ে। স্লিপার সেখানে রেখেই ছাদে যাই। ছাদের দরজা পেরিয়ে কয়েক কদম ফেলতেই কিছু একটা খুব জোরে পড়ে বিঁধে যায়। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না। শব্দ করেই নিচেই বসে পড়ে তুরফা। রাগে ছাদের রেলিং শক্ত করে মুঠোবন্দি করে দাঁড়িয়েছিল তুরাগ। তুরফার কান্নার আওয়াজ কানে আসতেই দ্রুত পায়ে সেখানে আসে তুরাগ। অন্ধকারে তুরফার পা চেপে ধরে বসে থাকার অবয়ব নজরে আসে। তাড়াতাড়ি করে পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ অন করে ছাদের মেঝেতে ফ্ল্যাশ পড়তেই লাল রক্তের ছোপ ছোপ দাগ দেখা যায়। তুরফার পা বেয়ে এই রক্ত নামছে। পাশেই ভাঙা টপ পড়ে আছে। এখন তুরফার পা কেটে যাওয়াই তুরাগের ভুলের কারণেই হয়েছে। রাগের বশে নিজের হাতেই ছাদের মেঝেতে জোরে আঘাত করে তুরাগ। আবার আঘাত করার জন্য হাত উপরে তুলতেই মেঝে বরাবর হাত রাখে তরু। ফলে আঘাত তুরাগের হাতে না লেগে তরুর হাতে লাগে। মাথা তুলে তরুর দিকে তাকায় তুরাগ। তরু শান্ত কণ্ঠে বলে, রাগ কখনোই সুফল বয়ে আনে না। দেখলেন তো রাগ করলে কি হয়। এখন যদি এগুলো না ভাঙতেন তাহলে কি আপুর পা কাটতো? তুরাগ কি বলবে ভেবে পায় না। নিজের মাথা ফাঁকা ফাঁকা লাগছে। তরু সেদিকে মন না দিয়ে ব্যস্ত হলো তুরফার পায়ের রক্ত বন্ধ করতে। তরুর কাঁধে ভর করে উঠে দাঁড়ালো তুরফা। তুরাগ তখনও সেখানে বসে আছে। নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো তরু। আবার ঘাড় ঘুরিয়ে তাকালো তুরাগের দিকে, বলল, এখানেই থাকবেন তুরাগ ভাই, যায়েন না কোথাও। আমি আপুকে নিচে দিয়ে আসছি, কথা আছে আপনার সাথে। তরু কথা আছে বলাই রাগলো না তুরাগ, বরং শান্ত কণ্ঠে জানতে চাইল, কি বিষয়? আমাদের বিয়ে নিয়ে। হোয়াট? আমাদের বিয়ে মানে? কে করবে তোমাকে বিয়ে? আমি? হাউ ফানি। এত বেশি কথা বলবেন না তুরাগ ভাই, বিয়ে আপনি আমাকেই করবেন। দেখে নিন, আপনি থাকুন, আসছি আমি। তরু চলে গেল তুরফাকে নিয়ে। তুরাগ তখনও সেখানেই বসে ওদের যাওয়ার পানে তাকিয়ে আছে। কি বলবে তরু, মাথায় সেটাই ঘুরপাক খাচ্ছে। দেখুন তুরাগ ভাই, ফ্যামিলির সবাই যখন চাচ্ছে আপনি বিয়ে করুন, তখন বিয়েটা তো আপনাকে করতেই হবে। আপনি চাইলেও উপেক্ষা করতে পারবেন না। যদি উপেক্ষা করতে চানও, তবে আপনার ফ্যামিলির বিরুদ্ধে যেতে হবে। আর ফুপা এমনিতেও খুব রেগে আছে। এই মুহূর্তে আপনি যদি তার বিরুদ্ধে যান, সে আপনার উপর আরও রেগে যাবে।
এবং ভীষণ কষ্টও পাবেন তিনি। তাকে কষ্ট দেওয়াটাও আপনার ঠিক হবে না। এখন যদি আপনি ফুপার কথা ভেবেও রাজি হন, তাহলেও আপনাকে বিয়ে করতে হবে। আর মিঠিপুর অবস্থা তো আপনি দেখতেই পারছেন। তিনি যদি কোমা থেকে ফিরেও আসেন, পুরোপুরি সুস্থ হবেন কিনা সন্দেহ আছে। এখন যদি আপনি অন্য কাউকে বিয়ে করেন, সে হয়তো মিঠি আপুকে মেনে নেবে না। মিঠি আপুর যত্ন করাটা সে স্বাভাবিকভাবে নেবে না। সেই জায়গায় যদি আমাকে বউ হিসেবে গ্রহণ করেন, তাহলে বিষয়টা অন্যরকম হবে। যেমন আমি মিথিলা আপুর যত্ন নিব, দায়িত্ব নিব তার মায়েরও। একদমে কথাগুলো বলে থামলো তরু। তুরাগ রেলিংয়ের উপর দুই হাতে ভর করে আকাশপানে তাকিয়ে আছে। মনোযোগ সহকারে শুনলো তরুর কথাগুলো। তরু কথাগুলো শেষ করে উত্তরের আশায় তুরাগের মুখ পানে তাকিয়ে রইল। কিছু সময় তুরা গেট থেকে কোনো উত্তর পাওয়া গেল না। সে নীরব রইল কিছু সময়, ভাবলো কিছু একটা। এরপর তরুর দিকে ঘুরে সোজা হয়ে দাঁড়ালো, হাতগুলো আড়াআড়িভাবে বুকের সাথে বেঁধে দাঁড়ালো। তাকালো তরুর চোখ পানে। তরু তখনও এক নজরে তুরাগের দিকেই তাকানো ছিল। তুরাগ তরুর দিকে তাকাতেই চোখ নামিয়ে নিল তরু। তুরাগ কিছু একটা বলবে, সেটা শোনার প্রস্তুতি নিচ্ছে। শান্ত কণ্ঠে তুরাগ উল্টো প্রশ্ন করলো। ভালোবাসো আমায়? তুরাগের মুখ থেকে এরকম প্রশ্ন শুনে থতমত খেয়ে গেল তরু। তরু ভেবেছিল তুরাগ হয়তো বলবে আমি বিয়ে করব না, কিন্তু তরুর চিন্তাভাবনা উল্টো করে দিয়ে এ কেমন প্রশ্ন করলো। জিভ থেকে ঠোঁট ভিজল, কিছু একটা বলার জন্য মুখ খুলবে, এর আগেই ফের তুরাগের গলার আওয়াজ। মিথ্যা বলবে না? যা বলতে চাচ্ছিল তা গলা অবধি এসেই আটকে গেল তরুর, মুখ থেকে আপনা আপনি বেরিয়ে গেল। না, বাসি না। তবে কি? আমাকে ভালোবাসো না, তাহলে আমাকে বিয়ে করে আমার ভালোবাসার মানুষকে কেয়ার করবে, আবার তার মায়ের যত্ন নেবে, এই বিষয়টা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? আমি স্যাক্রিফাইস করতে চাইলে আপনার আপত্তি থাকার কারণ কি? আমি মিথির জায়গা কখনো কাউকে দিতে পারবো না মিস তরুলতা। এই মুহূর্তে যা বলছো তা ভুলে যাও। আমি মিঠিপুরের জায়গা কখনো চাইনি। আমি নিজের ভুলের জন্য গিলটি ফিলিং থেকে রিলিজ পেতে চাচ্ছি। এরকম একটা পরিস্থিতির জন্য আমিও কিছুটা দায়ী। তাদের এখানে আসার পেছনে আমারও অবদান ছিল। নিজেকে অপরাধী লাগছে। তাদের সেবা করে ভুলের মাসুল দিতে চাচ্ছি। বাকিটা আপনার ইচ্ছা। আমি জোর করতে পারি না আপনাকে। চোখ ছোট ছোট করে তরুর দিকে তাকায় তুরাগ, মনে মনে ভাবে। এই মেয়ের মাথা ঠিক আছে তো? কেউ নাকি নিজের লাইফ নিজে এভাবে নষ্ট করতে চায়। একটু আগেই বললো আমাকেই আপনার বিয়ে করতে হবে, এখন আবার বলছে জোর করব না। আসলে চাইছেটা কি ও? তুমি আসলে চাইছোটা কি শুনি আমি? আমি তো জানালাম আপনাকে, নিজের ভেতরে প্রচণ্ড অপরাধ বোধ কাজ করছে। কি করব না করব মাথায় কিছুই আসছে না। মনে হলো তাদের জন্য কিছু করার সুযোগ পেয়েছি, তাই জানালাম আপনাকে। এমনিতে আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। কথা বলে না তুরাগ। এই মেয়েকে তো ম্যাচিওর ভেবেছিল তুরাগ, এত হাফ মেন্টাল। এর সাথে কথা বলে লাভ নেই। পকেট থেকে সিগারেট বের করে অন্যদিকে ঘুরে মুখে নেয় সিগারেট। তুরাগের কথা বলার অনীহা নজর এড়ায় না তরুর। এখন নিজের মাথায় নিজের চাপড়াতে মন চাচ্ছে। কি দরকার ছিল এই লোকের সামনে ছেঁচড়ামি করার? এক পা দুপা করে ছাদের দরজার দিকে পেছাতে থাকে তরু। পিছন দিকে হেঁটেই ছাদের দরজা অবধি এসেছে। দরজা ক্রস করে যেই ঘুরছে সিঁড়িতে পা রাখার জন্য, অমনি অন্ধকার থেকে একজোড়া হাত তরুর বাম হাত চেপে ধরে। ঘাবড়ায় তরু। এই মুহূর্তে কে আসতে পারে ছাদে? ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জানতে চাই। কে কে কে? নিজের মাকেও ভুলে গেছো পাজি মেয়ে। ও আম্মু, তুমি এখানে কেন? দয়াশীল মানবী হয়ে গেছো তুমি। মায়ের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া শিখে গেছো। রুমে চলো। রুমে চলো কথাটা তরুর ভেতর অবধি নাড়িয়ে দিতে সক্ষম। ছোটবেলা থেকেই জানে তহমিনা যেমন নরম মনের মানুষ, তেমন প্রয়োজন সেরকম কঠোর। কিন্তু এই মুহূর্তে তহমিনা ছাদে কেন এসেছে, এটাই মাথায় ঢুকছে না তরুর। তরুর হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে রেখেছে তহমিনা। এক প্রকার টানতে টানতেই সিঁড়ি থেকে নামাইছে তরুকে। তরু কোনো কথা না বলে মায়ের পিছন পিছন যাচ্ছে। নিচতলার গেস্ট রুমেই থাকার ব্যবস্থা করা হয়েছে তহমিনাদের। তরুকে টানতে টানতে সেখানেই নিয়ে গেল। রুমের মধ্যে নিয়ে হাত ছেড়ে দিল। দরজাটা এক প্রকার জোরে ধাক্কা দিয়ে লাগিয়ে দিল। সিটকিনিটা উপরে তুলে দিয়ে আবারও তরুর হাত ধরে টেনে এনে খাটের পাশে বসলো।